হজম করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এটাকে ট্রানজাকশন করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে দুধ হজম হতে। কিন্তু দেখা যায় যে 2-2.5 ঘন্টা কেন, 15-20 মিনিট পর পর দুধ খাওয়াচ্ছে, আধা ঘন্টা পর পর দুধ খাওয়াচ্ছে। তো পাকস্থলী তো এটা একটা ইঞ্জিনের মতো। একটা পর্যায়ে যখন ওভারলোড করা হয়, সে কিন্তু আর টলারেট করতে পারে না। আর যখন সে টলারেট করতে পারে না, এরপরেই কিন্তু তার পাকস্থলীর পীড়া দেখা দেয়। হয় পাতলা পায়খানা দেখা দেবে, অথবা বমি হয়ে উঠে যাবে। এই ক্ষেত্রটা তৈরি হয়। আর বিশেষ করে এটা সামার সিজনে, গরমকালে এটা বেশি দেখা দেয়। তো আমরা এটা ইতিহাস জেনেছি এইভাবে যে ইথুজা আসলে একটা ভেষজ মেডিসিন। তো এটাকে ফুলস পার্সলি বলে, বা অন্য নামেও এটা পরিচিতি আছে। তো এই ভেষজ কিন্তু আমরা হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী কিন্তু এটা যে লক্ষণগুলো বর্ণনা পেয়েছি সেখানে বিশদ বিবরণ লেখা আছে, বিশেষ করে এনসাইক্লোপিডিয়া পিওর হোমিওপ্যাথিক মেট্রিমেটিকা। আরো কেন্টু ভালো লিখেছেন ডাক্তার হেরিং, ডাক্তার ন্যাশ, ওনাদের মেট্রিমেটিকা, এগুলো চমৎকার লেখা আছে। তো এই ওষুধের তীব্র বিষাক্ততা আর পরিচয় আমাদের জানতে হবে। আর হোমিওপ্যাথিতে কিন্তু এটা অমিতের মতো কাজ করে। দেখবেন যে একেবারে শিশু, মুমূর্ষু অবস্থা, মরণাপন্ন অবস্থা, এই অবস্থায় রোগীর হয়তো প্রাণ বাঁচাতে পারে এই ইথুজার মাধ্যমে। তো এটা 1828 খ্রিস্টাব্দে ডাক্তার নেনিং এবং ডাক্তার হার্টলব সর্বপ্রথম এই ইথুজা সাইনাথিয়াম প্রুভিং করেছিলেন। এবং পরবর্তীতে 1847 সালে ডাক্তার পেট্রোস নিজের উপরে এবং আরো কয়েকজন প্রুভারের উপরে এই ইথুজা নামক মেডিসিনটি প্রুভিং করেছিলেন। তো ওই সমস্ত প্রুভিং ক্রিয়া বা প্রুভিং ও বিষক্রিয়া জনিত ফলাফলের অভিজ্ঞতা সহ এর বিস্তৃত বিবরণ আমি বলেছি যে আমরা এই ধরনের বিখ্যাত মেট্রিমেটিকা থেকে, বিশেষ করে ডাক্তার হেমফেলি মেট্রিমেটিকায় বিস্তারিত লেখা আছে, এলেনা মেট্রিমেটিকা লেখা আছে, হেরিং এর গাইডিং সিম্পটম যেটা সেখানে লেখা আছে। তো এই বিষক্রিয়ার ফল প্রুভিং কালীন সময় দেখা যায় যে তাদের স্নায়ুমণ্ডলী এবং মস্তিষ্কের উপরে ক্রিয়া করে মির্গির মতো আক্ষেপ বা তড়কা হতে দেখা গিয়েছিল। তো আক্ষেপের সময় কি অবস্থা তৈরি হয়েছিল? আক্ষেপের সময় তাদের হাতের বৃদ্ধাঙ্গুলি মনে হচ্ছে এটা খিচে ধরে মুষ্টিবদ্ধ করে রাখে, এই সাথে আক্ষেপ হতে থাকে। তা হাতের বৃদ্ধাঙ্গুলি হাতের ভিতরে রেখে মোটা করে মানে খিচুড়ি শুরু হয়, আক্ষেপ শুরু হয়। এটা যেমন কিছু সাইনাপিয়ামে আছে, আবার অপরদিকে কুপ্রামেটেও আছে। তো সেগুলো পার্থক্য আলাদা আমার জেনে নিতে হবে। তো এছাড়া আর কি লক্ষণ প্রকাশ পেয়েছিল? চোখের যে তারকা, এটা নিচের দিকে খিচে থাকতো এবং এই সাথে দাঁত লেগে যাওয়া এবং সাংঘাতিক লক্ষণ প্রকাশ পেয়েছিল প্রুভিংকালীন সময়। এই ধরনের রোগ লক্ষণ বা রোগীর লক্ষণ যদি এখনো ন্যাচারাল ডিজিজ নিয়ে কোনো শিশুদের পিতামাতা আমাদের কাছে নিয়ে আসে, তাহলে আমরা টোটাল সিমটমস কে মূল্যায়ন করে এই মেডিসিনটি সিলেকশন করব। তো এই ওষুধের আরো কিছু অর্গান আক্রান্ত হয়েছে, বিশেষ করে মাথা ধরা, চোখ লাল হয়ে যাওয়া, বমি তো আছেই। বিশেষ করে পাকস্থলীর ক্ষেত্রটা এটা খুবই বিস্তৃত এবং বিস্তারিত ভাবে বিভিন্ন বিভিন্ন মেট্রিমেটিকা থেকে আমরা এটা পেয়ে থাকি। তো ডাক্তার গারেনসি তো এই সমস্ত লক্ষণাবলী অনুধাবন করে শিশুদের কলেরা, শিশুদের দুগ্ধ বমন, হ্যাঁ, এটা কিন্তু আমাদের এই ইথুজা নামক এই মেডিসিনের মাধ্যমে কিন্তু উনি ওনার মেট্রিমেটিকাই বর্ণনা করেছেন, এবং আমরাও কিন্তু অসংখ্য শিশুদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে খুবই চমৎকার ফলাফল পেয়েছি। তো আমাদের কাছে যখন এই ধরনের শিশুদের রোগের ক্ষেত্রে আপনার দুগ্ধ বমন বলেন, কলেরা বলেন, তর্ক বলেন, হ্যাঁ, এটা কিন্তু আমরা সফলতার সাথে ব্যবহার করছি। তো বাস্তবিক ভাবেই যদি ইথুজার সঠিক লক্ষণে ব্যবহৃত হয়, তাহলে ডাক্তার গারাজির কথা অত্যন্ত সত্য বলে প্রমাণিত হয়। শিশুদের উদারময়ের ক্ষেত্রে লক্ষণ বর্ণনায় মহামতি কেন্ট চমৎকার একটা বিবরণ দিয়েছেন, চমৎকার উদ্ধৃতি দিয়েছেন উনি, যে অত্যন্ত চমৎকার এবং স্মরণযোগ্য। তিনি বলেছেন যে গ্রীষ্মকালে হঠাৎ করে শিশুর পেটে প্রায় আক্রান্ত হয়ে গেল। যেই শিশু কিছুক্ষণ আগেও সে ভালো ছিল, খেলাধুলা করেছে, শিশুর মা কিন্তু কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে
এই শিশুর বমি কিভাবে আরম্ভ হলো, কিভাবে শুরু হলো। তো এমন ভাবে উগ্র বমি করতে থাকে, বমির তীব্রতা এত বেশি হতে থাকে যে সে যা খায় মনে হয় যে তার থেকে আরো বেশি বমন করতে থাকে। আর সেই বমির টাইপটা কেমন থাকে? টাইপটা এমন হয় যে ছানা কাটার মতো, হ্যাঁ, জমা দুধের মতো বড় বড় চাপযুক্ত বমি করতে থাকে। আর সেই সাথে হলুদাভ সবুজ বর্ণের তরল এবং সামান্য পিচ্ছিল পায়খানাও কিন্তু সে করতে থাকে। বমির বেগে একেবারে শিশু মরার মতো নিস্তেজ হয়ে পড়ে থাকে। তার চোখ মুখ বসে যায়, মনে হচ্ছে কত ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। তার দিকে তাকালে মনে হচ্ছে যে আসলে সে জীবিত আছে কিনা। একদম জীবন প্রদীপ মনে হচ্ছে নিভু নিভু অবস্থা। এই অবস্থা কিন্তু ইথুজার শিশুদের মধ্যে পরিলক্ষিত হয়। এমনকি নাক, চোখ, মুখ এটা বিবর্ণ হয়ে যায়, এটা বিবর্ণ হয়ে যায়, বসে যায়। তো মা হঠাৎ এই দশা দেখে ভয়ে তাড়াতাড়ি কিন্তু সে ডাক্তার ডাকে। শিশু মরার মতো কি হয়, ঘুমের ঘরে আচ্ছন্ন অবস্থায় সে পড়ে থাকে। কিছুক্ষণ পরে আবার জাগ্রত হয়। জাগ্রত হয়েই কিন্তু মায়ের দুধ আবার পেট ভরে সে পান করতে থাকে। কয়েক মিনিটের মধ্যে আবার কিন্তু তার বমি আরম্ভ হয়ে যায়। বমির পরে আবার সে অবসাদগ্রস্ত হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, এমনকি ঘুমিয়ে পড়ে। তার মাথাটাকে সে কিন্তু খাড়া করে রাখতে পারে না। এই বমি করতে করতে এত বেশি ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, এত বেশি ফ্যাটিক হয়ে যায়, এত বেশি উইক হয়ে যায় যে সে নেতিয়ে পড়ে, সে ঘুমিয়ে পড়ে। মাথাটাকে সে হোল্ড আপ করে রাখতে পারে না, খাড়া করে রাখতে পারে না। কিন্তু এরপরে কি হয়, ঘুমিয়ে গেল, কিছুক্ষণ পর আবার সে জাগ্রত হলো। তো জাগ্রত হওয়া মাত্রই আবার কিন্তু সে কি করতে চাই, বারবার খেতে চাই। অন্য ওষুধ রোগী কিন্তু এইভাবে খেতে চায় না। তো স্তন্যপান করতে থাকে। তো স্তন্যপান আরম্ভ করলো, আবার কিন্তু স্তন্যপান করার পরপরই কিছুক্ষণ পরেই যা পান করেছে তার থেকে মনে হচ্ছে আরো বেশি পরিমাণে ছানা কাটা বড় বড় এই চাপযুক্ত বমি সে করতে থাকে। এই চলতে চলতে একটা পর্যায়ে দেখা যায় তার চোখ মুখ একেবারে বসে যায়, একবারে শিশু মরার মতো অবস্থা তৈরি হয়ে যায়। এই অবস্থায় ইথুজা প্রয়োগ না করলে হয়তোবা 2-3 দিনের মধ্যেই শিশুকে কবরের দিকে টেনে নিয়ে যায়। ইথুজার শিশু যখন বমি করে অত্যন্ত সহজরে বমি করতে থাকে, বমির ফোর্সটা খুব বেশি থাকে, নাক মুখ দিয়ে সহজরে বমি হয়ে যায়। এই লক্ষণটি খুবই বিশেষ মূল্যবান একটি লক্ষণ। তো এই লক্ষণ অনুযায়ী যদি আমরা ইথুজা নামক হোমিওপ্যাথিক রেমেডি প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু দেখা যায় যে ওই 2-3 দিনের মধ্যে মনে হচ্ছে শিশু কবরের দিকে তাকে শিশুকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। তো হয়তো বা সঠিক সময়ে যথাসময়ে যদি আমরা ইথুজা প্রয়োগ না করতে পারি, হয়তো তার জীবন প্রদীপ নিভে যায়। এনিওয়ে, তো এইগুলো কিন্তু আমরা অন্য ক্ষেত্রেও দেখতে পারি যে যখন শিশুর দাঁত উঠে, দাঁত ওঠার সময় গ্রীষ্মকালীন উদারময় অবস্থায় শিশু যখন আক্রান্ত হয়, এই ধরনের সমস্যা আক্রান্ত হয়, তো শিশুদের দেখতে পাওয়া যায় যে তারা কিন্তু এই ইথুজার দ্বারা তাদেরকে আরোগ্য লাভ করানো সম্ভব হয়। ইথুজা দিলে চমৎকার আমরা ফলাফল পেয়ে থাকি। তো এর বমির সাথে পাতলা পায়খানা এবং শিশুর তড়কা, হ্যাঁ, খিঁচুনি, আক্ষেপ হতে থাকে। তো এই তড়কার সময় বা ফিটের সময়, আক্ষেপের সময় কি হয় আমি পূর্বেই বলেছি যে তাদের বৃদ্ধাঙ্গুল কিন্তু তারা হাতের মুঠার মধ্যে রেখে দেয় এবং এই সাথে আক্ষেপ হতে থাকে। তো মুখমণ্ডল রক্তিম অভাব অবস্থা তৈরি হয়, লাল হয়ে যায়। চোখের যে তারকা এটা কিন্তু নিচের দিকে হয়। আর কুপ্রামেটের উপর দিকে চেয়ে থাকে কুপ্রামেট, আর নিচের দিকে সে খিচে থাকে চোখের তারকা। সেটা হলো ইথুজাতে। কেবল শিশু পীড়ার ক্ষেত্র নয়, বয়স্কদের ক্ষেত্রেও যদি এইভাবে আহারের পর আহার করতে থাকে 1 ঘন্টা পর পর, হ্যাঁ, সে খাইতে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রটা তৈরি হয়, এই চিত্রটা তৈরি হয়। তো এটার সাথে এন্টিক্লোরিডের সাথেও কিন্তু চমৎকার মিল আছে। দেখেন, এন্টিক্লোরিডের রোগী যারা হয়ে যায় তাদের কিন্তু প্রথমেই সে এন্টিক্লোরিডের রোগী থাকে না। তো তাকে কি করা হয় যে শিশুকে যদি বারবার না খাওয়ানো হয় তার শরীর স্বাস্থ্য ভালো হবে না, শরীরের পুষ্টি আসবে না। তো এক পর্যায়ে তাকে কিন্তু খাওয়ানো হয়, খাওয়াতে খাওয়াতে কি হয়, তার জিভে কিন্তু এক ধরনের প্রলেপ দেখা দেয়, এক ধরনের দুধের মতো সাদা প্রলেপ দেখা দেয়। সাদা যখন প্রলেপ দেখা দেয় তখন তার অরুচি দেখা দেয়, এমনকি পাতলা পায়খানা করতে থাকে, সে দুধ বমি করতে থাকে, অসুস্থ হয়ে যায়, তার পেট মোটা হয়ে যায়। কোন শিশুর জিভ যদি দুধের মতো চুনকাম করার মতো সাদা
জিপ পাওয়া যায়, তাহলে আমরা চোখ বুঝেই কিন্তু শিশুর ইন্টিম ফ্লুইডের কথা চিন্তা করতে পারি। কিন্তু হ্যাঁ, আপনি অতীত ইতিহাস নিয়ে দেখবেন যে এই ইন্টিম ফ্লুইডের চিত্রটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস তাকে এইভাবে ওভারলোড করার ফলেই কিন্তু শিশুর জিভটা সাদা কি দুধের মতো প্রলেপ পড়ে গেছে এবং সে ইন্টিম ফ্লুইডের রোগী হয়ে গেছে। তো এই অবস্থা যদি বয়স্কদের ক্ষেত্রেও হয়, সে বারবার এইভাবে খাইতে থাকে, হ্যাঁ, সে কিন্তু কি করে, তার পাকস্থলী দুর্বল হয়ে যায়। পাকস্থলী যখন দুর্বল হয়ে যায়, পাকস্থলী আর নিতে পারে না, হয় সে বমি করে দেয় অথবা পাতলা পায়খানার মাধ্যমে সেটা কিন্তু সে বের করে দেয়। এবং অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, এই ওষুধ আপনি দিয়েছেন, ইথুজা দিয়েছেন অথবা অ্যান্টিফ্লুড দিয়েছেন টোটাল সিমটমস অনুযায়ী, কিন্তু রোগীও কমফোর্ট ফিল করতেছে, ভালো ফিল করতেছে। আবার যদি ওই কাজ, একই কাজ আবার বারবার করা হয়, তাহলে কিন্তু আবার তারা এই ওষুধের রোগীতে পরিণত হয়। তো যেই কারণে রোগ সৃষ্টি হচ্ছে, ফান্ডামেন্টাল অ্যান্ড এক্সাইটিং কজ, যেটা এই ফান্ডামেন্টাল অ্যান্ড এক্সাইটিং কজ, এটা যদি রিমুভ না করা হয়, শুধুমাত্র ওষুধের মাধ্যমেই রোগীকে ভালো করা সম্ভব হবে না। এনিওয়ে, তো পাকস্থলীর ক্ষেত্রে বয়স্কদের প্রায় পাকস্থলীর ক্ষেত্রে পেটে যেন কেমন একটা অস্বস্তি ভাব করতে থাকে, অস্বস্তি বা যন্ত্রণা ভাব ইথুজার বয়স্ক রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি, এবং যা কি প্রকাশ করতে পারে না, যা রোগী কিন্তু প্রকাশ করতে পারে না। পেটের মধ্যে কি যে হচ্ছে, কি একটা অস্বস্তি যন্ত্রণা হচ্ছে, এবং বুকের মধ্যে কি যেন মনে হচ্ছে ঠেলে উঠতেছে, উপরের দিকে ঠেলে ওঠার মতো অনুভব করতেছে এবং জ্বালাবোধ করতেছে। এটা কিন্তু ইথুজার বয়স্ক রোগীদের মধ্যে, এটা শুধু শিশুদের ওষুধ এটা নয়, বয়স্কদের ক্ষেত্রেও যদি এই ধরনের ক্ষেত্র তৈরি হয়, তাহলে আমরা ইথুজা নামক মেডিসিনটি চিন্তা করতে পারি। তো বমির পর আবার কিন্তু তারা তাদের দুর্বলতা দেখা দেয়, অবসাদগ্রস্ততা দেখা দেয়, অবসাদ বোধ করে। বমির পর পেটে জ্বালা এবং ক্ষুধাবোধ করতে থাকে। এই লক্ষণ কি শিশু, কি বালক, কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, হ্যাঁ, নির্বিশেষে সকল বয়স এবং শ্রেণীর, হ্যাঁ, বয়স যেটাই হোক না কেন, একদম শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত যদি তাদের এই ধরনের কজেশন থাকে, ওভারলোডিং করার ইতিহাস থাকে, তাহলে অবশ্যই ইথুজার কথা আমাদের চিন্তা করতে হবে। আর এই অবস্থায় ইথুজার কিছু নির্দেশক লক্ষণ আছে, সেই নির্দেশক লক্ষণগুলোর কথা চিন্তা করে ইথুজা সিলেকশন করতে হবে। তো বয়স্ক এবং বৃদ্ধদের উদারময়ে বা কলেরা রোগে পায়খানা এবং বমি যাই হোক না কেন, পেটে কিন্তু অসহ্য যন্ত্রণা করতে থাকে, এবং পায়খানার পরে বমির পরে তাদের কিন্তু দুর্বলতাও পরিলক্ষিত হয়। তো পায়খানার আগে তাদের যন্ত্রণা এত বেশি করতে থাকে বয়স্ক রোগীদের ক্ষেত্রে, যে যন্ত্রণায় তারা কেঁদে ফেলে। পায়খানার পরে কিন্তু আবার তাদের তন্দ্রচ্ছন্ন অবস্থা চলে আসে, হ্যাঁ, নিদ্রালুতা চলে আসে, যে ঘুম ঘুম ভাব চলে আসে, এটা তাদের মধ্যে পরিলক্ষিত হয়। তো উদাহরণময় ছাড়া সাধারণভাবে ইথুজার লক্ষণযুক্ত রোগীর মানসিক লক্ষণগুলো কিন্তু প্রণিধানযোগ্য, মানসিক লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষণে দেখা যায় যে রোগী কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারে না, সে চিন্তা করতে পারে না, সে পড়াশোনা করতে পারে না, সে ভাবতে পারে না, একেবারে কি হয় যে বোকার মতো হয়ে যায়। ডাক্তার ক্লার্ক তাই বলেছেন, ফুলস পার্সলি নামকরণ এই কারণেই করেছেন তিনি, যে যে কেউ এটা যদি ভক্ষণ করে, এটা যদি সে খায়, তাহলে সে বোকার মতো হয়ে যায়, একদম নিস্তেজ হয়ে যায়। আর ইংরেজি ফুলস পার্সলি শব্দের অর্থ হলো বোকার লতা। ইংরেজি ফুলস পার্সলির অর্থ হলো বোকার লতা। তো এই ধরনের ক্ষেত্র যখন আমাদের তৈরি হবে, রুগী আসবে, তখন কিন্তু আমরা এদের কথা চিন্তা করব। একটা উদাহরণ দিতে চাই, বাস্তব উদাহরণ। যেমন একজন ছেলে, সে বিএ পরীক্ষার্থী, তো বিএ পরীক্ষা দিবে, সে কিন্তু মনোযোগ সংযোগ করতে পারে না। তো এই লক্ষণ অনুযায়ী ডাক্তার ক্লার্ক ইথুজা নামক এই হোমিওপ্যাথিক রেমেডিটি প্রয়োগ করে বিশেষ উপকার পেয়েছিলেন, এবং তিনিও, অর্থাৎ যিনি পরীক্ষার্থী ছিলেন, উনিও কিন্তু পরীক্ষায় সফলতা পেয়েছিলেন, সফলতা অর্জন করেছিলেন। তো এই লক্ষণ যদি প্রতন রোগীদের ক্ষেত্রে, আমরা কোনো বিষয়ে মনোসংযোগ করতে না পারা রোগীরা, হ্যাঁ, এটা যদি থাকে, এছাড়া মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা, কান্না, হ্যাঁ, এই প্রকৃতিগত লক্ষণ যদি আমরা পেয়ে যাই, তাহলে ইথিজা নামক মেডিসিনের কথা আমরা চিন্তা করতে পারি। আমি পূর্বেই বলেছি, যে কোনো বয়সেই কিন্তু এই ওষুধ তাদের ক্ষেত্রে উপযোগী হতে পারে। তো রোগীর সবসময় মানসিক অবসাদগ্রস্ততা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং কান্না করার প্রবণতা কিন্তু আপনার রোগীদের মধ্যে পাওয়া যায়।
তো বালক এবং শিশুরা এরা কিন্তু সিসকাতুনে হয়, বালক এবং শিশুরা কিন্তু এরা সিসকাতুনে হয়, সামান্য বিষয়ে এরা কান্নাকাটি করতে থাকে, বিছানায় শুয়ে থেকে মাটিতে পড়ে তারা কি করতে চাই, গড়াতে থাকে এবং ফোপাতে থাকে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যে বৃদ্ধদের বৃদ্ধদের বয়স যখন বার্ধক্য চলে আসে, ক্রমেই তারা অবসাদগ্রস্ত হয়ে যায়, তাদের নির্জনতা দেখা যায়। তো বুদ্ধির কি বলবো ভুল হয়ে যায়, এলোমেলো হয়ে যায় এবং কান্না করার প্রবণতাও কিন্তু এই সুজার বয়স্ক রোগীদের মধ্যে দেখা যায়। তা আরো কিছু লক্ষণ আছে যে প্রুভিং এর সময় দেখা গিয়েছিল, যেমন বিশেষ করে রোগী বাইরের থেকে ঘরে যদি প্রবেশ করে, ঘরে প্রবেশ করার পরে মনে হয় যেন তার মাথা, তার মুখমণ্ডল ফুলে গেছে। হ্যাঁ, যখন সে বেড়াতে থাকে, বেড়ানোর পরে মনে হচ্ছিল যেন তার কি হাত ফুলে গেছে, হ্যাঁ, হাত ঝুলে গেছে। এছাড়াও আর কিছু লক্ষণ আছে, স্তন গ্রন্থির ফলার ক্ষেত্রে, বগলের গ্ল্যান্ডের ক্ষেত্রে বা বগলের গ্ল্যান্ড যদি ফুলে যায়, এই ক্ষেত্রে কিন্তু এথুজা চমৎকার কাজ করে। তো মানসিক লক্ষণযুক্ত রোগীদের ক্ষেত্রে আমরা যদি এই ধরনের কিছু লক্ষণ পাই, তাহলে আমরা সামনে রাখি ওটা ধরেন তো ধরেন। তো এর উদাহরণময় বলেন, তর্ক বলেন। তো এটা কিন্তু সাধারণত আমরা কখন বৃদ্ধি পেতে দেখি, শেষ রাতে এটা বৃদ্ধি পেতে দেখা যায়। তো এটার মানসিক লক্ষণ কি, শব্দ করেন না, আস্তে আস্তে রাখেন, শব্দ করেন না। তো মানসিক লক্ষণ হলো যে মানসিক অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, শিশু কান্নাকাটি করে, এদের মধ্যে ভয় থাকে। তো কিসের ভয়? এরা ইঁদুরের ভয় পায়, এরা বিড়ালের ভয় পায়, এরা জীব জানোয়ারের ভয় পায়। তো বিকার অবস্থায় দেখা যায় যে তারা ইঁদুরের কথা বলে, এরা কুকুরের কথা বলে, এরা বিভিন্ন জীব জানোয়ারের কথা বলে। এটা কিন্তু অ্যাক্টিয়া মধ্যে আমরা পেয়ে থাকি, বা সিমিসিবোগা নামক যে মেডিসিন, অ্যাক্টিয়া মিন্স সিমিসিবোগা, এটার মধ্যে আমরা পেয়ে থাকি। আবার পর্যায়ক্রমে অস্থিরতা, অবসাদগ্রস্ততা ও নিদ্রালতার লক্ষণ যদি পেয়ে যাই, তাহলে আমরা এথুজা নামক মেডিসিনের কথা চিন্তা করতে পারি। যদি বালক, বয়স্ক, বৃদ্ধ এদেরও যদি মানসিক লক্ষণ কিছু দেখা যায়, যে কোনো বিষয়ে তারা মনোসংযোগ করতে পারছে না, মানসিক উৎকণ্ঠা, উদ্বেগ সহ নিদ্রালতার ভাব, এবং তার চাহনি দেখে মনে হয় যে বোকার মতো হয়ে গেছে এবং ভেবাচাকা মতো হয়ে গেছে। শিশু তড়কা অবস্থায় দেখা যায় যে মনে হচ্ছে যে তার কয়েকবার বমি এবং পাতলা পায়খানা, তার তড়কা শুরু হয়ে যায় এবং তড়কা অবস্থায় মনে হচ্ছে নির্বোধের মতো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এথুজা এটা খুবই মূল্যবান একটা ওষুধ। তো এটা কিন্তু আস্তে আস্তে রাখেন, কোনো কিছু ভাঙে না, পড়ে না। তো হাবা গবা হয়ে যায়, বোকার মতো চাহনি দেখা যায়। তো মাঝে মাঝে সে কান্নাকাটি করতে থাকে, অস্থির হয়ে যায়, তার চাহনির মধ্যে বিরক্তির ছাপ কিন্তু কখনো কখনো এটা পাওয়া যায়। এবং কথা যখন বলে, তখন বেকার অবস্থায় সে কি কথা বলে, কুকুরের কথা বলে, সে বিড়ালের কথা বলে, সে ইঁদুরের কথা বলে, বিভিন্ন জীব জানোয়ারের কথা বলে। আবার দুর্বল, অবসাদগ্রস্ত হয়ে যায়, নিদ্রালুতাও তার মধ্যে দেখা যায়। আমি পূর্বেই বলেছি যে কোনো কিছু পড়াশোনা করতে গেলে বা কোনো বিশেষ কাজে মনোযোগ দিতে গেলে সে তার মনোযোগকে স্থির করতে পারে না। এইরূপ লক্ষণযুক্ত বালক বলেন, যুবক বলেন, যুবতী বলেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এথুজা যদি আমরা তাদের ভাইটাল ফোর্স অনুযায়ী যার যেমন শক্তি প্রয়োজন হয়, সেই শক্তিতে ইথুজা প্রয়োগ করলে তাদেরকে আরোগ্য সম্ভব হয়। তো বালকদের ক্ষেত্রে দেখা যায় যে যখন মৃগী রোগ দেখা দেয়, এই ক্ষেত্রেও কিন্তু একটা মূল্যবান ওষুধ ইথুজা। যে মৃগী রোগের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে আপনার হাতের বৃদ্ধাঙ্গুলি, আমি পূর্বেই বলেছি, এটা কিন্তু মুষ্টিবদ্ধ করে রাখে এবং চোখের উপরের যে পাতাটা, এটা মনে হচ্ছে যে নিচের দিকে খিস্তে থাকে, আর চক্ষুর তারকা নিচের দিকে খিস্তে থাকে, এটা আছে। আবার যদি উপরের দিকে এক দৃষ্টিতে অবলক নেত্রে তাকিয়ে থাকে, সেটা আমরা কুপ্রামেটের মধ্যে পাই অনেক সময়। তো এরা কিন্তু চিৎকার করে ভয়ে ফিট হতে আরম্ভ শুরু করে, চিৎকার করে ফিট শুরু হয়ে যায়, মুখে ফেনা ওঠে, দাঁত লেগে যায়। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা কুপ্রামেট, ইথুজা, আরো কিছু মেডিসিন আছে, যদি তরকার ক্ষেত্র তৈরি হয়, কনভালশন তৈরি হয়, আমরা সেই মেডিসিনের কথা চিন্তা করতে পারি। তো বিকারে যদি সে কুকুর বিড়ালের কথা বলে ভয় পেয়ে যায়, আটকে ওঠে, ভয় পেয়ে বিছানা হতে উঠে পড়ে, জানালা ফাঁক দিয়ে লাফিয়ে পড়ার মতো কি
অবস্থা তৈরি হয় যে এত ভয় পেয়েছে জানালা দেশে লাফ দিয়ে বের হয়ে যাবে। ভয় পাওয়ার পর তার তর্ক হলেও কিন্তু দরকার সময় চোখে চক্ষুটা কি হয় নিচের দিকে ভিজতে থাকে, নিচের দিকে টেনে ধরে এবং হাতের বৃদ্ধাঙ্গুলি মুষ্টিবদ্ধ হয়ে যায়, আঁকিতে হতে থাকে। তো শিশুদের দাঁত ওঠার সময় তলকা, বমি, উদরময় এই লক্ষণগুলো কিন্তু যদি আমরা পাই এই মেডিসিনে তাদের আরোগ্য করা সম্ভব। তো আমি বাস্তব চিত্র এইভাবে বলতে চাই যে হঠাৎ করে হয়তোবা আপনার চেম্বারে কোনো গার্ডিয়ান এসে কি বলতেছে, তো হঠাৎ করে কোনো গার্ডিয়ান এসে বলতেছে, ডাক্তার সাহেব আমার বাচ্চার তো অবস্থা খুবই খারাপ। তো কেন কি হয়েছে? এখনই তো আপনাকে একটু যেতে হবে। কোথায় যেতে হবে? আমার বাসায় যেতে হবে। তো কেন যেতে হবে? বাচ্চা তো বমি করার পরে সে মরার মতো অবস্থা তৈরি হয়ে গেছে, মরার মতো হয়ে গেছে। এখন আপনি হয়তো ওষুধপত্র নিয়ে আপনি অথবা আমি যে কেউ বের হলাম। এরপর আপনি সেখানে গিয়ে কি পাইলেন? সেখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে শিশুটা একদম তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে আছে, তার কোনো নড়াচড়া নাই। হ্যাঁ, একবারে মনে হচ্ছে মৃত্যু যেন তাকে পেয়ে বসেছে। তো এই অবস্থায় আপনি কোশ্চেন করতেছেন যে ওর এটা কিভাবে শুরু হলো। হয়তোবা শিশুর মা অথবা বাবা সে বলতেছে যে ও তো ভালো ছিল, সুস্থ ছিল, এমন মানে হঠাৎ করে ও রাত 12টার পরে বা 1টার পরে তার প্রচন্ড মাত্রায় কি বমি শুরু হয়েছে হঠাৎ করেই। তো বমি কেন শুরু হয়েছে? আপনি দুধ কিভাবে খাওয়ান? তো ইতিহাস নিয়ে জানতে পারলেন যে যখন সে দুধ পান করাই আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর অথবা 20 মিনিট পর পর যখনই সে কান্নাকাটি করে তখনই তাকে দুধ দেওয়া হচ্ছে। তো এই অবস্থা হতে হতে একটা দিন 2টা দিন নয়, কিছুদিন এইভাবে চলতেছে। তো হঠাৎ করে আজকে রাতে ওর বমি শুরু হয়ে গেছে। তখন আপনার কিন্তু ইতিহাসের কথা চিন্তা করতে একটু কিন্তু বেগ পোহাতে হবে না। এরপর আপনি আরো কিছু অগ্রসর হয়ে আপনি কিছু লক্ষণ নিলেন। কি লক্ষণ নিলেন? যে ওর যখন বমি হয়, বমি হওয়ার পরে ওর শারীরিক ও মানসিক কি অবস্থা তৈরি হয় কোশ্চেন করার পরে এখন উত্তর আসতেছে যে ও যখন বমি করে খুব তীব্র আকারে বমি করে, ফোর্স খুব বেশি থাকে এবং ছানা কাটা দুধ বমি করে এবং দুধের মতো গন্ধ, এমন গন্ধ আসে, টকটক গন্ধ আসে এবং এটার পরেই কিন্তু সে ঘুমায় পড়ে। আবার ঘুম থেকে উঠেই কিন্তু আবার কিন্তু খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আবার এইভাবে তাকে সে মনে করি যে আসলে সে ক্ষুধার্ত হয়েছে, তাকে কিছু খাওয়ানো দরকার, তাকে আবার স্তন্যপান করাই। তো এই অবস্থা যখন তৈরি হয় তখন আমরা একমাত্র ইথুজা ছাড়া অন্য কোনো মেডিসিনের কথা আমরা চিন্তা করতে পারি না। তো এই ধরনের অসংখ্য রোগী পেয়েছি, তাদের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করেছি, রেজাল্ট পেয়েছি। কিন্তু ইথুজা দেওয়ার পরে যদি কিনা রোগী কমপ্লিটলি আরোগ্য না হয়, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আমি এই ধরনের কেসে পেয়েছি, ইথুজা দিয়েছি, হয়তো 15 দিন 1 মাস ভালো, আবার হয়তো ক্ষেত্র তৈরি হচ্ছে, ইথুজার মতোই ক্ষেত্র তৈরি হচ্ছে। তখন আমাদের কি করা উচিত? তখন অবশ্যই ক্যালকের কথা চিন্তা করা উচিত, সালফারের কথা চিন্তা করা উচিত। তো আমি দেখেছি ইথুজার পরে কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে আপনার ক্যালকের চমৎকার কাজ করে। তো এই ক্ষেত্রটা এমনি এমনি তৈরি হয় না, আমি কিন্তু পূর্বেই বলেছি যে গ্রীষ্মকালীন সময়ে যখন মায়েরা অথবা মেয়েরা এই ধরনের কাজ করতে থাকে যে বারবার সে স্তনপান করাচ্ছে এবং দুধ বমি করতেছে, ঠিক আছে, আবার ঘুমিয়ে পড়তেছে, ঘুম থেকে ওঠার পর আবার দুধ খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, বাচ্চা দুধ খাওয়াচ্ছে, এই ক্ষেত্রটা এইভাবে তৈরি হয়। এমনি এমনি কিন্তু প্রথমেই কিন্তু রোগী হয়ে যায় না। তো এগুলো কিন্তু আমরা যদি স্মৃতিপটে, হৃদয় পটে গেঁথে রাখি তাহলে ইথুজার চিত্র অঙ্কন করতে পারবো। তো এই ফেজের রোগীদের মধ্যে কিন্তু পিপাসা থাকে না। তো তৃষ্ণাহীনতা যেমন ইথুজা আছে, অ্যাপিস আছে, পালসিটিলাস আছে, ইপিকাকে আছে, আপনার অ্যাসিড নাইট্রিক আছে, জেলসিমিয়ামে আছে, এগুলো কিন্তু তৃষ্ণাহীন। তার মানে তৃষ্ণাহীন মানেই কিন্তু বমি করলেই যে পালসিটিলা, ইপিকা, ক্যালকেকা এমন নয়। এগুলোর প্রত্যেকেরই আবার স্বতন্ত্রকরণ করতে হবে।
তো এদের জিহ্বা কেমন থাকে? এদের জিভটা থাকে একেবারেই পরিষ্কার। ইপিকাকের জিভও কিন্তু পরিষ্কার থাকে। তো ইপিকাকের জিভ আর ইথিউজার জিভ ২ টাই পরিষ্কার। কিন্তু পার্থক্য কিভাবে করবেন? পার্থক্য এভাবে করবেন যে ইপিকাকের কিন্তু জিভ পরিষ্কার, কিন্তু লালাপূর্ণ জিভ একেবারেই, হ্যাঁ, সে কি করতে চায় না? খেতে চায় না। খাওয়ার প্রতি অনীহা, অনিচ্ছা, বিরক্তি এবং যা কিছু মুখে আনে অকাক করতে থাকে, উকি উঠতে থাকে, নওজিয়া হতে থাকে, বিবমিষা ভাব থাকে। আর ইথিউজার কিন্তু বিবমিষা ভাব না। ও যা খেয়েছে একদম মানে এত ফোর্সে বমি করে, এত বেশি ফোর্স থাকে বমির, তীব্রতা থাকে, নাক মুখ দিয়ে একদম কি বমি হতে থাকে। তো এটা কিন্তু তরুণ অবস্থায়, হ্যাঁ, এই লক্ষণ আমরা পেয়ে থাকি। আবার একটা পর্যায়ে দেখা যায় যে এইভাবে বেশি খাওয়ানোর ফলে যদি জীব দুধের মতো সাদা হয়ে যায়, প্রলেপ থাকে, সাদা প্রলেপ, সেই ক্ষেত্রে আমরা ইন্টিম ফ্লুইডের কথা চিন্তা করতে পারি। তো আমার পরে মনে হয় আর আলোচনা করবেন কিনা আমি জানি না। আমি এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন?